রোববার থেকে খুলছে মসজিদে নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। যুক্তরাষ্ট্রে 2 মাস পর বেড়েছে দৈনিক প্রাণহানি, বিশ্বে একদিনে মৃত 5,000। করোনা ইস্যুকে ফের হাতিয়ার বানালেন বাইডেন, দুষলেন ট্রাম্পের ব্যর্থতাকে। বন্যা ও ভূমিধসে ভারতে 18, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় 40 জনের প্রাণহানি। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে, সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে খুলছে মসজিদে নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার থেকে ওমরা পালনকারীরা রওজা মোবারক দেখার সুযোগ পাবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের প্রক্রিয়ায় অংশ হিসেবে এই পরিকল্পনা জানিয়েছে মন্ত্রণালয়। ফলে ওমরা পালনকারীরা এখন মসজিদে নববীতে নামাজ আদায় ও তাওয়াফের সুযোগ পাবেন। এছাড়া মক্কার মসজিদুল হারামেও 40,000 মুসল্লি নামাজ পড়তে পারবেন। এদিকে মঙ্গলবার সৌদি আরবে নতুন করে 474 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 19 জন। টানা 2 মাস পর করোনায় দৈনিক মৃতের সংখ্যায় ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় 5,000-এর প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 3,13,000 মানুষ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 10,90,000-এর বেশি। মোট আক্রান্ত 3,83,00,000 ছাড়িয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে ইউরোপের যুক্তরাজ্য, চেক রিপাবলিক, ইতালিতে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। কিন্তু যুক্তরাষ্ট্রের 30 রাজ্যে করোনার বিস্তার বাড়লেও নেই তেমন কোনো পরিকল্পনা। মঙ্গলবার টানা 2 মাস পর দৈনিক মৃতের সংখ্যায় আবারও ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। মারা গেছে 784 জন। নতুন শনাক্ত হয়েছে 49,000 রোগী। অক্টোবরের শুরু থেকে দৈনিক আক্রান্তের হার বাড়ে যুক্তরাষ্ট্রে। এদিকে ভারতে কমেছে দৈনিক আক্রান্তের হার। নতুন রোগী মিলেছে 63,000, মারা গেছে 723 জন। যুক্তরাজ্যে মিলেছে 17,000 রোগী। বিস্তার বাড়ায় চেক রিপাবলিকে 3 সপ্তাহের আংশিক লকডাউন জারি করা হয়েছে। নভেম্বরের 2 তারিখ পর্যন্ত বন্ধ থাকছে দেশটির স্কুল, রেস্তোরাঁ ও বার। নেদারল্যান্ডসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্রান্সে 13,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। প্যারিসের 90% আইসিইউতে করোনা রোগী ভর্তি আছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সংক্রমণ কমাতে বুধবার নতুন পদক্ষেপের ঘোষণা দিবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। ইতালিতে গত 24 ঘন্টায় 5,000 রোগী মিলেছে। সংক্রমণ ঠেকাতে আগামী 30 দিন পারিবারিক অনুষ্ঠান বাতিল সহ মধ্যরাতে বার ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আর্জেন্টিনায় একদিনে 13,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। রাশিয়ায় 14,000 রোগী মিলেছে। কিন্তু অর্থনীতি বাঁচাতে লকডাউন জারির পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিপাইনে 20 দিনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে মঙ্গলবার। মিলেছে 3,500 রোগী। দেশটিতে এ পর্যন্ত 11,000 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির বিভিন্ন জায়গায় বর্তমানে চিকিৎসক সংকট দেখা দিয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনের করোনা পরিস্থিতি জানাতে মাদ্রিদ থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। জনাব মনিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই যে স্পেনে কড়াকড়ি আরোপ করা হয়েছে, তারপরেও তো সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না, এর কি কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা? প্রথম দ্বিতীয় পর্যায়ের যে সংক্রমণ ঢেউ, সেখানে কিন্তু যে সংক্রমণ দিন দিন বেড়েই চলেছিল, সেটাকে প্রথম অবস্থায় যে ট্যুরিস্টের আগমনকে উন্মুক্ত করা এবং জনসাধারণের চলাচলে বিধিনিষেধ উতরে নেওয়ার ফলেই কিন্তু সংক্রমণ শুরু হয়েছিল। কিন্তু এখানে কিন্তু প্রচুর শীত শুরু হয়ে গেছে এবং আজকেও কিন্তু প্রায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল রাতে। তবে এই অবস্থায় কিন্তু শীতকেই দায়ী করছে বিশেষজ্ঞরা। তারা মনে করছে যে প্রচন্ড ঠান্ডার কারণে কিন্তু এই প্রকোপ বেড়েছে এবং এই প্রকোপ আরো বাড়তে পারে। বিধায়
নতুন করে যে লকডাউন যে লকডাউন ছাড়া যে অঞ্চলগুলো ছিল সেখানেও কিন্তু সরকার লকডাউন দিয়ে চলেছে এবং জরুরি অবস্থা জারি করে চলেছে একের পর এক। তবে মাদ্রিদের বাইরে যে শহরগুলোতে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করে হয়েছে সেখানে কিন্তু ব্যাপকভাবে পুলিশি তৎপরতা আমরা জানতে পেরেছি। জানাবেন যে বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে আক্রান্তের হার কেমন, আর মাদ্রিদে তো জরুরি অবস্থা চলছে, সেটি বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? বাংলাদেশিদের এখানে যে একটা বড় অংশ এখানে বসবাস করে তারা কিন্তু প্রায় 1000-এরও বেশি মানুষ ইতিমধ্যে করোনা সংক্রমিত হয়েছে দ্বিতীয় পর্যায়ে এসে। তো তারা কিন্তু বিভিন্নভাবে হসপিটাল বা মেডিকেল আছে এখানে, প্রাইভেট মেডিকেল গুলো বা যেখানে যাদের বাসায় নেওয়া সম্ভব তারা কিন্তু বাসায় কোয়ারেন্টাইন গ্রহণ করেছেন এবং চিকিৎসা নিয়ে যাচ্ছেন। আর এখানে যে লকডাউন চলমান বর্তমান পরিস্থিতিতে আছে এইটা সংক্রমণ যদি রোধ না করা সম্ভব হয় তাহলে কিন্তু লকডাউনের মেয়াদ আরো বাড়তে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সে লক্ষ্যেই একের পর এক এলাকা, স্বাস্থ্য এলাকা কিন্তু এই জরুরি অবস্থা ঘোষণা করছে সরকার। জনাব মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। করোনায় বিভিন্ন দেশে প্রবৃদ্ধি যেখানে কমছে সেখানে বাংলাদেশে জিডিপি বাড়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে চলতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 3.8%। সবচেয়ে বেশি জিডিপি অর্জন করবে এমন শীর্ষ 3 দেশের মধ্যেই থাকবে বাংলাদেশ। এর আগে মাত্র 2% প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও করোনার ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতির কারণে এই অবস্থানের কথা বলছে IMF। করোনা সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ সপ্তাহ থেকে দেশে বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য, কলকারখানা সহ বেশিরভাগ কার্যক্রম। শিল্প উৎপাদন নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। আকাশপথে যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি সীমান্ত বন্ধ থাকায় ব্যাহত হয় আমদানি রপ্তানি। তবে সরকারের প্রণোদনা ও বিভিন্ন সহায়তার কারণে প্রায় 2 মাস পর থেকে আবারও গতি ফিরতে শুরু করে অর্থনীতিতে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের কারণে 2% প্রবৃদ্ধি হবে বলে এপ্রিলে প্রতিবেদন দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। কিন্তু করোনার ক্ষতি মোকাবেলায় ইতিবাচক অগ্রগতির কারণে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এবার প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস দিল সংস্থাটি। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে IMF বলছে বছর শেষে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 3.8%, যা 2022 সালে বেড়ে হবে 4.4%। তবে করোনার আগের অবস্থায় ফিরে যেতে অপেক্ষা করতে হবে আরও 4 বছর। 2025 সালে জিডিপি বেড়ে হবে 7.3%। বিশ্বব্যাপী মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাসকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের কৃষিকে কেন্দ্র করে যে আউটপুটস, যে এমপ্লয়মেন্ট, রুরাল ইকোনমি সেটা খুব জোরালোভাবে অব্যাহত ছিল। এর সাথে সাথে জুন, জুলাই, অগস্ট থেকে আমরা দেখছি আমাদের রপ্তানিতে খুব জোরালো ধারা ফিরে এসছে। এই একটা খারাপ বৈশ্বিক অর্থনীতির মধ্যেও 2.8% গ্রোথ আছে। আমাদের অন্তর্ভুক্তিমূলক যে প্রবৃত্তি সেটি আমরা অর্জন করতে পারছি কিনা, গুণগত মান আমরা অর্জন করতে পারছি না এবং কর্মসংস্থান আমরা তৈরি করতে পারছি কিনা, সেটি কিন্তু আমাদের মূল লক্ষ্য। IMF এর প্রতিবেদনে আরও বলা হয় চলতি বছরে বাংলাদেশ সহ মাত্র 22টি দেশের জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক হবে। এর মধ্যে শুরুতে থাকা গায়ানা ও দক্ষিণ সুদানের পরে বাংলাদেশের অবস্থান। তালিকায় আরও আছে চীন, লাওস, মিয়ানমার ও মিশর। তবে সংকুচিত হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, জাপানের মতো বড় দেশগুলোর অর্থনীতি। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে এক যুবক করোনামুক্ত হওয়ার মাত্র 1.5 মাসের মাথায় আবারও আক্রান্ত হয়েছিলেন ভাইরাসে। তার উপর গবেষণায় দেখা গেছে করোনার দ্বিতীয় সংক্রমণ প্রথমবারের চেয়ে মারাত্মক হতে পারে। যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা এখন বলছেন কেউ একবার আক্রান্ত হলে দ্বিতীয়বার আক্রান্তের ঝুঁকি কমে যায়, এমনটি আর বলা যাচ্ছে না। কোনো ব্যক্তি করোনা সংক্রমণের পর সুস্থ হলেও দ্বিতীয়বারও আক্রান্ত হতে পারেন, এমনকি দ্বিতীয় সংক্রমণ প্রথমটির চেয়ে মারাত্মক হতে পারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। সম্প্রতি ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় মার্কিন চিকিৎসকেরা জানিয়েছেন নেভাদার 25 বছরের সম্পূর্ণ এক সুস্থ ব্যক্তি 25 মার্চ করোনায় আক্রান্ত হন। গলা ও মাথা ব্যথা, বমিভাব এবং ডায়রিয়া দেখা দিলেও শ্বাসকষ্ট ছিল না। 7 দিনের মাথায় তিনি সুস্থ হয়ে উঠলেও আবারও আক্রান্ত হন করোনায়। 2 মাস পর 28 মে একই উপসর্গ দেখা দিলে 5 জন পরীক্ষায় করোনা পজিটিভ হয় তার। এবার নতুন যুক্ত হয় শ্বাসকষ্ট। দ্বিতীয়বারের সংক্রমণে বেশি জটিলতা থাকায় ভর্তি হন হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন 2 বার 2 ধরনের জিনগত বৈশিষ্ট্যের করোনা মিলেছে আক্রান্তের শরীরে। প্রথমবার শরীরে যে স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছিল তা দ্বিতীয় সংক্রমণ মোকাবেলায় কার্যকর ছিল না।
করোনা চিকিৎসায় একবার সুস্থ হয়ে উঠলেও সবসময় যে শরীরে কার্যকর অ্যান্টিবডি তৈরি হয় না সে বিষয়ে আগেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিকিৎসায় সাড়া দিচ্ছেন করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে তার। মঙ্গলবার সন্ধ্যায় বেলভিউ কর্তৃপক্ষের বরাতে এই তথ্য দিয়েছে আনন্দবাজার পত্রিকা। আজ আবারও করোনা পরীক্ষা করা হবে তার। সেই সঙ্গে আগের থেকে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। তবে তার আগের মতোই করোনার চিকিৎসা চলছে। এই পর্যন্ত 2 বার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে সৌমিত্রকে। তার শরীরে সোডিয়াম পটাশিয়ামের তারতম্য রয়েছে। বুধবার সৌমিত্রের আরেক দফা করোনা পরীক্ষার কথা আছে। এর আগে সোমবার সংকট এখনও কাটেনি জানিয়ে আনন্দবাজার জানায় তার প্রোস্টেট ক্যান্সার ছড়িয়েছে ফুসফুস ও মস্তিষ্কে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 20 দিন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জোর প্রচারে ব্যস্ত 2 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। করোনা আক্রান্ত হওয়ায় 10 দিন প্রচার থেকে দূরে থাকার ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমন রাজ্যগুলোতে নিজের অবস্থান জোরদারে ব্যস্ত জো বাইডেনও। ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে আবারও করোনা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরেন ডেমোক্র্যাট প্রার্থী। বলেন, বয়স্ক ভোটারদের নিরাপত্তা ইস্যুতে কোনো পদক্ষেপই নেননি রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। 2016 সালে ফ্লোরিডায় খুব অল্প ব্যবধানে জয় পান ট্রাম্প। সেবারের নির্বাচনেও বড় ভূমিকা পালন করেছিলেন বয়স্ক ভোটাররা। তাই এবার সেই ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টায় বাইডেন। বিভিন্ন জরিপ অনুযায়ী ট্রাম্পের চেয়ে 10 পয়েন্টে এগিয়ে আছেন তিনি। তবে ফ্লোরিডার মতো দোদুল্যমান রাজ্যগুলোতে এই ব্যবধান কম। রাজতন্ত্র বিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। রাজধানী ব্যাংককে রাজার বাসভবন ঘেরাও করার পরিকল্পনা বিরোধীদের। পরিস্থিতি বিবেচনায় শহর জুড়ে মোতায়েন হয়েছে বাড়তি পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে ব্যারিকেড। আগস্টে রাজপরিবারে ব্যয় কমানো এবং রাজপরিবারকে রাজনীতিতে না জড়ানোর আহ্বানে অভূতপূর্ব সমাবেশ হয়। ওই দাবির পক্ষে সমর্থন জানাতে আহ্বান জানানো হয় সমাবেশের। এদিকে এই সমাবেশের বিরুদ্ধেও কর্মসূচি করবেন বলে জানিয়েছে রাজতন্ত্রের পক্ষের জনগণ। উদ্ভূত পরিস্থিতিতে ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে 1 বছরের বেশি সময় আটক রাখার পর মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার পৌনে 10টার দিকে তাকে মুক্তি দিয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখপাত্র রোহিত কানসাল। গত বছরের 5 আগস্ট জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের পর থেকে জননিরাপত্তা আইনে বন্দী করা হয় মেহবুবা মুফতিকে। এই আইন অনুসারে কোনো ব্যক্তিকে বিনা বিচারে 2 বছর পর্যন্ত আটক রাখা যায়। মেহবুবার আটকের বিষয়কে অবৈধ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মেয়ে ইলতিজা মুফতি। এরপর চলতি বছরের সেপ্টেম্বর মেহবুবা মুফতিকে কতদিন আটক রাখা হবে সে বিষয়ে কেন্দ্র সরকার ও জম্মু কাশ্মীরের প্রশাসনের কাছে জানতে চায় আদালত। সেজন্য 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। তবে সে সময় শেষ হওয়ার আগেই ছাড়া পেলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। টানা কয়েকদিনের বৃষ্টিতে ভারতের হায়দ্রাবাদে ভূমিধসে এক শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায় ভূমিধসের কারণে একটি ভবন ধসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে প্রাণ গেছে আরও 9 জনের। টানা 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে 2 রাজ্যে। বৃষ্টির কারণে তেলেঙ্গানা রাজ্যে 6 জন এবং অন্ধ্রপ্রদেশে 3 জনের প্রাণহানি হয়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে অন্ধ্রপ্রদেশের সব হাইওয়ে। নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। আগামী 2 দিন এই 2 রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে নিম্নাঞ্চলগুলোতে বন্যার পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে তেলেঙ্গানা রাজ্যের 14 জেলা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 দেশ ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বন্যায় 40 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 28 জন ভিয়েতনামের এবং 11 জন কম্বোডিয়ার। নিখোঁজ রয়েছে অনেকে। এর মধ্যে মৌসুমি ঝড় নাংকা ভিয়েতনামের উপকূলের দিকে ধেয়ে আসছে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বুধবার উপকূলের অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এদিকে অক্টোবরের শুরু থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে বন্যা ও ভূমিধস হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে 1,30,000-এর বেশি বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কম্বোডিয়ার প্রায় 25,000 ঘরবাড়ি ও 84,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বন্যায়। পশ্চিমাঞ্চলে বাস্তুহীন কয়েক হাজার মানুষ।
7 মাস অপেক্ষার পর বিশ্ব ঐতিহ্য পেরুর মাচু পিচু দেখার সুযোগ পেলেন জাপানি পর্যটক জেসি কাতায়ামা। বিশেষ অনুরোধে তাকে এই অনুমতি দেওয়া হয় বলে জানান পেরুর সংস্কৃতি মন্ত্রী আলেজেন্দ্রো নেইরা। করোনায় বন্ধ থাকা দেশটির পর্যটন স্থানগুলো খুলে দেওয়া হতে পারে নভেম্বরে। প্রাচীন ইনকা সভ্যতার ধ্বংসাবশেষের স্মৃতি বহনকারী মাচু পিচু পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। করোনাকালে মাত্র একজন পর্যটকের জন্য খুলে দিয়ে এটি শিরোনাম হল আন্তর্জাতিক গণমাধ্যমের। মাচু পিচু দেখতে গত মার্চে পেরুতে যান জাপানি পর্যটক জেসি কাতায়ামা। করোনার প্রাদুর্ভাবের কারণে ওই সময়ই বন্ধ ঘোষণা করা হয় দর্শনীয় স্থানটি। ভ্রমণে কড়াকড়ি আরোপের পর অ্যাগুয়েস ক্যালিন্টেস শহরেই আটকা পড়েন তিনি। এরপর 7 মাস ধরে সেখানেই ছিলেন কাতায়ামা। বিশেষ অনুরোধে শনিবার মাচু পিচু পার্কের প্রধানের সঙ্গে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে যান কাতায়ামা। This is truly amazing. Thank you, Minister of Culture. ভিডিও বার্তায় এই সফরকে বিস্ময়কর বলে মন্তব্য করেন জাপানি এই পর্যটক। নভেম্বরে খোলা হতে পারে প্রাচীন ইনকা দুর্গ, তবে সেখানে যাওয়ার সুযোগ হবে সীমিত সংখ্যক পর্যটকের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।